নমস্কার সকলকে। শতকরা বা পার্সেন্টেজের কঠিন, জটিল আর অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো একেবারে নিখুঁত পদ্ধতিতে আর ইজি ওয়েতে ঠিক কিভাবে করে করতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাতে চলেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডেই দেখা যাক। দেখো কি বলছে শুরুতে, তামা, দস্তা ও টিনের একটি সংকর ধাতুতে 40% তামা ও 45% দস্তা আছে। ওই সংকর ধাতুর 120 কেজিতে টিনের ওজন কত হবে? তো ভালো করে দেখো অঙ্কটায় কি বলছে, তামা, দস্তা আর টিন মিলে একটা সংকর ধাতু বা মিশ্র ধাতু তৈরি করা হয়েছে, যেটার মধ্যে 40% তামা রয়েছে আর 45% দস্তা রয়েছে। তাহলে বলছে ওই সংকর ধাতুর 120 কেজিতে, মানে ওই সংকর ধাতু বা মিশ্র ধাতুটার মোট ওজন যদি 120 কেজি হয়, তাহলে বলছে টিনের ওজন সেখানে কত হবে। তো দেখো এখানে এই তিনটে ধাতু নিয়ে তো সংকর ধাতু বা মিশ্র ধাতুটা তৈরি হয়েছে। এই তিনটের, এই তামা আর দস্তা, এদের পার্সেন্টেজ বা শতকরার হিসাবটা কোশ্চেনে অলরেডি দেওয়া রয়েছে। মিসিং হচ্ছে টিনটা। টিনের শতকরা হিসাবটা এখানে দেওয়া নেই, কিন্তু উত্তরে আমাদের থেকে আবার টিনের ওজনটাই জানতে চাইছে। তাহলে ফার্স্টে আগে আমাদের এই সংকর ধাতুতে টিনের পার্সেন্টেজ বা শতকরার পরিমাণ কত সেইটা আগে আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, শতকরা বা পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? 100% বা 100% উপর যে মোট ক্যালকুলেশন, সেটাকেই তো শতকরা বা পার্সেন্টেজ বলা হয় নাকি? মানে যতগুলো রাশি থাকুক না কেন কোশ্চেনে, তাদের মোট আর কি যে পরিমাণ সেইটা 100% বা 100%ই হবে, তার থেকে বেশি বা কম কখনোই হবে না। আচ্ছা, তাহলে এই সংকর ধাতুতে তামা আছে 40%, তাহলে 40% তামা আর 45% দস্তা আছে, এটা তো কোশ্চেনে বলেই দিচ্ছে। আর তাহলে আমাকে ফার্স্টে আমাদের মানে শতকরা টিনের পরিমাণ কত সেইটা আগে বের করতে হবে। তাহলে টিনের পরিমাণ বের করার জন্য কি করতে হবে? টোটাল তো 100%, মানে তামা, দস্তা, টিন মিলে। তাহলে 100 থেকে আমরা যদি এই দুটো যোগফলকে মাইনাস করে দিই তাহলেই তো বেরিয়ে আসবে টিনের পরিমাণ কত। তাহলে 40 প্লাস 45, এই টোটাল এককটা হয়ে যাবে তাহলে কি? পার্সেন্ট। তাহলে এটা মাইনাস করে কত আসে দেখি, 100 মাইনাস এটা আগে যোগ করলে হবে 85%। তাহলে এটা মাইনাস করলে কত হবে বলো তো? হয়ে যাবে 15%। তার মানে ওই সংকর ধাতুতে 15% টিন রয়েছে। কিন্তু আমাদের থেকে দেখো উত্তর হিসেবে কি জানতে চাইছে? টিনের ওজন কত হবে। তার মানে কিন্তু এই রকমভাবে উত্তর রাখলে চলবে না। যদি বলতো শতকরা টিনের পরিমাণ কত, তাহলে আমরা বলতাম 15%। কিন্তু যেহেতু টিনের ওজন জানতে চাইছে, তার মানে এই যে 120 কেজিতে, মানে এই যে সংকর ধাতুর মোট ওজন তো 120 কেজি, মানে এইরকম কেজিতে আর কি টিনের মানে ওজনের উত্তরটা আমাদের আসবে। তাহলে টোটাল সংকর ধাতুর ওজন হচ্ছে 120 কেজি। তাহলে এইবার আমরা এইভাবে লিখবো যে 120 কেজিতে টিনের ওজন। তাহলে কত হবে টিনের ওজন বলো তো? 120 তো টোটাল, ইন্টু টিনের পরিমাণ কত? 15%। তো এটাকে গুণ বা মাল্টিপ্লাই করে দিলেই বেরিয়ে আসবে সরাসরি উত্তরটা। আর এর একক হয়ে যাবে অবশ্যই কেজি। তাহলে আমাদের তো আর এইভাবে রাখলে হবে না। 15%কে তাহলে কী করতে হবে? 15/100 করতে হবে, তবেই তো আমাদের আনসার বেরোবে নাকি? এটা হয়ে যাবে কেজি। এ দেখো 0 0 কাটছে, 15 আর 10 কিন্তু কাটাকুটি যায় কত দিয়ে? 5 দিয়ে। 3 5 15, 5 2 10, 2 আর 12 কিন্তু কেটে যায়, 6 দিয়ে চলে যাবে। তাহলে আমাদের কি কি পড়ে রয়েছে? 6 আর 3 গুণ করে দিলে কত হবে? হয়ে যাবে 18 বা 18 কেজি। তাহলে 120 কেজিতে, মানে ওই সংকর ধাতুর 120 কেজিতে টিনের পরিমাণ হচ্ছে 18 বা 18 কেজি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, একটি পরীক্ষায় মুকেশ 900-র মধ্যে 765 এবং সৌমি 800-র মধ্যে 656 নম্বর পেয়েছে, কার ফল অপেক্ষাকৃত ভালো? তাহলে দেখো বলছে মুকেশ 900-র মধ্যে 765 আর সৌমি 800-র মধ্যে 656 নম্বর পেয়েছে। তাহলে বলছে কে বেটার রেজাল্ট করেছে বা কার রেজাল্ট অপেক্ষাকৃত ভালো হয়েছে। তাহলে দেখো একজন 900-র মধ্যে পরীক্ষা দিচ্ছে আর একজন 800-র মধ্যে পরীক্ষা দিচ্ছে, তার মানে দুজনের পরীক্ষার টোটাল মার্কসটা কিন্তু এখানে সেম নয়। এটা যদি সেম থাকতো, মানে এই পরীক্ষার টোটাল মার্কসগুলো যদি দুজনের সেম থাকতো, তাহলে কে বেশি আর কে কম নম্বর পেয়েছে সেটা দেখেই আমরা অনায়াসেই বলে দিতে পারতাম যে কার রেজাল্ট ভালো হয়েছে। তো এই পরীক্ষার টোটাল মার্কসগুলো যেহেতু এখানে সেম নেই, সেই কারণে আমাদের একটা ছোট ট্রিক খাটিয়ে এই অঙ্কটা সলভ করতে হবে। আর একটা জিনিস ভালো করে দেখো, এই অঙ্কটার মধ্যে কোথাও কিন্তু শতকরা বা পার্সেন্টেজের কোনো রকম কোনো চিহ্ন মাত্র নেই, তাই তো? তবুও আমরা এই অঙ্কটাকে ওই শতকরা বা পার্সেন্টেজের মাধ্যমেই সলভ করব। তাহলে ফার্স্টে আগে আমরা মুকেশের শতকরার হিসাবটা বের করে নেব, যে মুকেশ যে নম্বরটা পেয়েছে সেইটা শতকরা করলে বা পার্সেন্টেজে কনভার্ট করলে কত আসে। মুকেশ কত পেয়েছে? 900-র মধ্যে 765। তো টোটাল মার্কসটা নিচে লেখে আর যেটা পায় সেটা তো উপরেই রাখে, এইভাবেই তো মার্কস লেখে, তাই তো?
তাহলে এইটাকে আমরা শতকরায় কনভার্ট করে দেবো বা পার্সেন্টেজে। তো এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। তো ভগ্নাংশকে শতকরায় কনভার্ট করার জন্য কি করতে হয়, 100% বা 100% দিয়ে গুণ বা মাল্টিপ্লাই করতে হয়, সেটাই করলাম। তাহলে এইবার এটাকে আমরা কাটাকুটি করে দেবো। দেখো 0 0 কাটছে, 9 দিয়ে 765 দেখি কাটাকুটি যায় কিনা। এটা হবে 8 নং 72, 4 5, হ্যাঁ 5 নং 45। তাহলে দেখো ভাগটা আমাদের মিলে গেল। তাহলে মুকেশ পেয়েছে হচ্ছে 85%। মানে এই পরীক্ষাটা যদি 100 হতো তাহলে মুকেশ পেত 85। এইটা আমরা ফার্স্টে বের করলাম। এইবার সৌমি কত পার্সেন্ট মার্কস পাচ্ছে সেটাও আমরা ঠিক একইভাবে বের করব। তাহলে লিখব সৌমির নম্বর। সৌমি টোটাল আর কি কতর মধ্যে কত পেয়েছে, 800-র মধ্যে 656 পেয়েছে। তো সেইটাকে এইভাবে লিখলাম। এবার এটাকে শতকরা করে দেবো, মানে 100% দিয়ে গুণ বা মাল্টিপ্লাই করবো। এ দেখো এখানেও 0 0 কাটছে, 8 দিয়ে দেখি 656 কাটাকুটি যায় কিনা। 8 8 64, 1 6, হ্যাঁ 8 দুগুণে 16। এই দেখো এখানেও ভাগটা আমাদের মিলে গেল। তার মানে সৌমি হচ্ছে 82% পাইছে। মানে 100 যদি পরীক্ষাটা হতো সৌমি পেত 82। তাহলে মুকেশ 85% মার্কস পাচ্ছে, সৌমি পাচ্ছে 82%। তাহলে কে ভালো রেজাল্ট করেছে, অবশ্যই মুকেশ সৌমির থেকে বেটার রেজাল্ট করেছে। তাহলে এই মানে আনসারটা হচ্ছে মুকেশের ফল অপেক্ষাকৃত ভালো হয়েছে। তাহলে চলো আমরা শতকরা বা পার্সেন্টেজেরই আরও বেশ কিছু অঙ্ক এখন করতে শিখি। আচ্ছা, এরপরে কি বলছে, একটি পরীক্ষায় 34% ছাত্র পাটিগণিতে এবং 42% ছাত্র বীজগণিতে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 20% ছাত্র ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয় পাশ করেছে। ভালো করে দেখো কি বলছে, কিছু পার্সেন্ট ছাত্র এখানে পাটিগণিতে আর কিছু পার্সেন্ট ছাত্র বীজগণিতে ফেল করেছে। বলছে যদি উভয় বিষয় মানে পাটিগণিত আর বীজগণিত দুটোতেই 20% ছাত্র ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয় পাশ করেছে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে বলতো, এই শুধুমাত্র পাটিগণিত আর শুধুমাত্র বীজগণিতে কত পার্সেন্ট করে ছাত্র ফেল করেছে সেইটা আগে আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন তো তোমরা অনেকে বলতেই পারো এইটা আবার আলাদা করে বের করার কি আছে, কোশ্চেনে তো অলরেডি দুটো ভ্যালু দেওয়াই রয়েছে। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এই 34% ছাত্র পাটিগণিতে আর 42% ছাত্র বীজগণিতে, এই 34% আর এই 42% এদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই পাটিগণিত আর বীজগণিত দুটো সাবজেক্টেই ফেল করেছে। আর আমি এখন কি বললাম, শুধুমাত্র পাটিগণিত আর শুধুমাত্র বীজগণিতে কত পার্সেন্ট করে ছাত্র ফেল করেছে সেইটা আমরা এখন বের করব। তাহলে আমরা ফার্স্টে লিখব যে শুধুমাত্র পাটিগণিতে ফেল করেছে। তাহলে কত পার্সেন্ট ছাত্র পাটিগণিতে ফেল করেছে, শুধুমাত্র পাটিগণিতে ফেল করেছে 34%। তাহলে এই 34 থেকে আমরা কি করব বলতো, উভয় বিষয়ে যত পার্সেন্ট ছাত্র ফেল করেছে 20%, এইটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলেই পেয়ে যাবো যে শুধুমাত্র পাটিগণিতে কত পার্সেন্ট ছাত্র ফেল করেছে। এটা কত হবে, মাইনাস করলে হয়ে যাবে 14%। ওকে। আর তাহলে শুধুমাত্র বীজগণিতে কত পার্সেন্ট ছাত্র ফেল করেছে সেটা আমরা ঠিক একইভাবে বের করে ফেলবো। তাহলে শুধুমাত্র বীজগণিতে ফেল করেছে, বীজগণিতে কত পার্সেন্ট, 42% ছাত্র ফেল করেছে। এই 42 থেকে উভয় মানে আর কি সাবজেক্টে যত পার্সেন্ট ছাত্র ফেল করেছে এইটাকেই আমরা মাইনাস করে দেবো। তাহলে কত হবে, এটা হয়ে যাবে 22%। তাহলে শুধুমাত্র পাটিগণিত আর শুধুমাত্র বীজগণিতে কত পার্সেন্ট করে ছাত্র ফেল করলো সেটা আমরা কি করে বের করলাম, ওই পার্টিকুলার সাবজেক্ট দুটোতে যত পার্সেন্ট করে ছাত্র ফেল করেছে সেইটা থেকে আমরা বোথ সাবজেক্টে মানে উভয় বিষয়ে যত পার্সেন্ট ছাত্র ফেল করেছে সেইটাকে ওই ভ্যালুটা থেকে ওইটাকে আমরা মাইনাস করে দিলাম। তাহলেই শুধুমাত্র ওই পাটিগণিত আর শুধুমাত্র বীজগণিতে কত পার্সেন্ট করে ছাত্র ফেল করেছে সেইটা আমরা এখন পেয়ে গেলাম। আচ্ছা, আর তাহলে এইবার আমাদের আনসার কি জানতে চাইছে যে উভয় বিষয় মানে পাটিগণিত বীজগণিত দুটোতেই কত পার্সেন্ট ছাত্র পাস করেছে। তাহলে তার আগে আমাদের বের করতে হবে যে মোট কত পার্সেন্ট ছাত্র ফেল করেছে সেইটা আগে আমাদের বের করতে হবে। তাহলে সেইটা আগে কি করে আমরা বের করব বলো তো, এখানে লিখব যে মোট ফেল করেছে কত পার্সেন্ট বলো তো, শুধুমাত্র পাটিগণিতে কত পার্সেন্ট, 14%, শুধুমাত্র বীজগণিতে এই যে 22%, আর উভয় বিষয় মানে পাটিগণিত বীজগণিত দুটোতেই ফেল করেছে কত, এই 20%। এইগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এই যোগটা করলে কত হবে দেখি, এটা হবে 4 আর 2 6, 2 আর 2 4 আর 1 5, 56%। এই 56% স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্টে অথবা উভয় সাবজেক্টেই ফেল করেছে। ওকে। আর আমাদের থেকে কি জানতে চাইছে, উভয় বিষয় কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে। তাহলে এইবার আমরা লিখব যে উভয় বিষয় পাস করেছে। তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট হবে বলো তো,
টোটাল আমরা কি বললাম শতকরার অঙ্কে টোটাল ক্যালকুলেশন কত হয় 100% বা 100%-এর উপর। তো ওই 100 থেকেই আমরা এই 56টাকে মাইনাস করে দেবো, তাহলেই পেয়ে যাবো যে উভয় সাবজেক্টে কত পার্সেন্ট ছাত্র পাস করেছে। তাহলে এটা হয়ে যাবে 44%। তাহলে দেখো আমরা আনসার কিন্তু পেয়ে গেলাম যে শতকরা 44 জন ছাত্র বা 44% স্টুডেন্ট উভয় বিষয় পাস করেছে। নেক্সট অঙ্কটা দেখো, 30% কমানোর ফলে একটি সংখ্যা 210-এ পরিণত হলো। সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে সেটি 450-এ পরিণত হবে। একটা এমন সংখ্যা যেটাকে 30% কমানোর ফলে সংখ্যাটা 210-এ পরিণত হয়েছে, মানে সংখ্যাটা 210 হয়ে গেছে। তাহলে বলছে ওই সংখ্যাটাকে শতকরা কত বাড়ালে, মানে কত পার্সেন্ট বাড়ালে সেটা 450-এ পরিণত হয়ে যাবে। মানে এখানে এমন একটা সংখ্যার কথা বলেছে যেই সংখ্যাটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, কিন্তু ওই সংখ্যাটাকে কেন্দ্র করেই পুরো অঙ্কটা কিন্তু সাজানো হয়েছে। তাহলে যেহেতু ওই সংখ্যাটা দেওয়া নেই, মানে ওই সংখ্যাটা যেহেতু অজ্ঞাত, তাই সংখ্যাটাকে আগে আমরা ফার্স্টে ধরে নেব হিসাবের সুবিধার জন্য। তাহলে লিখব ধরি সংখ্যাটি, কোনো একটা চলরাশি ধরবো x। তাহলে ফার্স্টে কি বলছে 30% কমানোর ফলে সংখ্যাটা 210-এ পরিণত হয়েছে। তাহলে ওইটা দিয়ে আমরা স্টার্ট করব যে 30% কমানোর ফলে সংখ্যাটি হবে, আচ্ছা মূল সংখ্যাটা আমরা x ধরেছি, 30% কমাচ্ছে তার মানে তো আর সংখ্যাটা x থাকবে না, কমে যাবে নিশ্চয়ই। তাহলে কমবে মানে মাইনাস হয়ে যাবে, তাহলে x মাইনাস x ইন্টু 30%। 30% মানে আমরা জানি 30/100, তো ওটাই সরাসরি আমরা লিখে দিলাম। তাহলে এখানে 30% কমাচ্ছে, সেই কারণে আমরা এই হিসাবটা করলাম, আর ওটা তো কমে যাচ্ছে মেন সংখ্যাটা থেকে, সেই কারণে ওই মেন সংখ্যা মাইনাস ওইটা ইন্টু 30%। আশা করি বুঝতে পারলে। এ দেখো 0 0 কাটছে, তাহলে এখানে কি পড়ে থাকবে x মাইনাস 3x/10। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি কত হবে, 10 লসাগু 10x মাইনাস 3x, তাহলে এটা হয়ে যাবে 7x/10। তার মানে 30% কমানোর ফলে সংখ্যাটা এখন হচ্ছে 7x/10। আর কোশ্চেনে বলে দিয়েছে 30% কমানোর ফলে সংখ্যাটা 210-এ পরিণত হয়েছে। তার মানে আমরা বলতেই পারি এখানে এবার একটা সমীকরণ করতে হবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে করে। আর আমরা মানে 30% কমানোর ফলে পেয়েছি 7x/10, আর কোশ্চেনে বলে দিয়েছে কত 210। তার মানে আমরা বলতে পারি 7x/10 ইকুয়াল টু 210। এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে x কত হবে 210 গুণ, এইটা উল্টে যাবে ভগ্নাংশটা, 10/7 হয়ে যাবে, 7 আর 210 কাটবে, এটা 30 হবে, 30 আর 10 গুণ করলে হয়ে যাবে 300। তার মানে যে অজ্ঞাত সংখ্যা যাকে আর কি কেন্দ্র করে অঙ্কটা সেট করা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 300 বা 300। এইবার এইটা কিন্তু আমাদের আনসার না, এইবার বলেছে এই সংখ্যাটিকে মানে এই 300-কে শতকরা কত বাড়ালে সেটি 450-এ পরিণত হবে। শতকরা কত মানে বাড়ালে, মানে কত পার্সেন্ট বাড়ালে সেই 300টা 450 হবে। তো কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে সেটা তো আমরা জানি না, তাহলে সেটাকেও আমাদের এখানে ধরতে হবে। তাহলে ধরি y% বাড়ানো হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে 300-কে y% বাড়ানো হবে, তাহলে কত মানে মেন সংখ্যাটা কত হবে, তাহলে যখন সংখ্যাটা আর কি বাড়ানো হবে তাহলে তখন হয়ে যাবে সংখ্যাটা 300 বাড়ছে, তার মানে অবশ্যই যোগ হবে 300 প্লাস 300 ইন্টু y% মানে হচ্ছে y/100, তাই তো। এই টোটাল আর কি ভ্যালুটা হচ্ছে এই y% বাড়ানোর ফলে সংখ্যাটা হবে কত। এই দেখো এখানে 0 0 কাটছে, তাহলে এটা কত হবে বলো তো, 300 প্লাস এটা গুণ করলে হয়ে যাবে 3y। এটা তো যোগ বিয়োগ কিছু যাবে না, তাহলে এইটা এরকমই থাকবে। তাহলে y% বাড়ানোর ফলে সংখ্যাটা হচ্ছে এই 300 প্লাস 3y। আর কোশ্চেনে বলে দিয়েছে বাড়ালে সেটি 450-এ পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি এইটা সমান সমান 450। তার মানে আরেকবার প্রশ্নানুসারে করে আরেকটা সমীকরণ করতে হবে, সেখান থেকে এই y এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে 300 প্লাস 3y ইকুয়াল টু 450। তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করব। তাহলে 3y ইকুয়াল টু 450 মাইনাস 300, তাহলে এইটা মাইনাস করলে কত হবে, 3y ইকুয়াল টু 150। তাহলে এখান থেকে আমরা yটা কী করে পাবো, 3y থেকে এই 150 আর 3টা নিচে চলে আসবে, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 50। তার মানে আমরা বলবো যে এই সংখ্যাটাকে শতকরা 50 বাড়ানো হয়েছে বা 50% বাড়ানো হয়েছে। তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কটার আনসার, যে সংখ্যাটিকে 50% বাড়ালে
মানে এই 300কে যদি 50% বাড়ানো হয় তবেই সেটা 450 বা 450-তে কনভার্ট হবে। তাহলে চলো শতকরা বা পার্সেন্টেজেরই আরও বেশ কিছু টাইপের অঙ্ক আমরা করতে শিখি। আচ্ছা, এরপরে কি বলছে তাহলে, একটি বিদ্যালয়ের ছাত্রদের 60% ফুটবল খেলে ও বাকিরা ক্রিকেট খেলে। যদি ওই বিদ্যালয়ের 160 জন ক্রিকেট খেলে তাহলে ওই বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা কত, আর ফুটবল খেলোয়াড়ের সংখ্যাও নির্ণয় করো। তো ভালো করে দেখো কি বলছে, একটা বিদ্যালয়ের ছাত্রদের মানে যত স্টুডেন্ট রয়েছে তাদের 60% ফুটবল খেলে আর বাকিরা ক্রিকেট খেলে, মানে সবাই ফুটবল বা ক্রিকেটের মধ্যে কিছু না কিছু একটা খেলে। তাহলে বলছে যদি ওই বিদ্যালয়ের 160 জন ক্রিকেট খেলে, মানে কতজন ক্রিকেট খেলে সেটা বলে দিয়েছে, তাহলে বলছে মোট ছাত্র সংখ্যা কত আর ফুটবল খেলোয়াড়ের সংখ্যা কত। তাহলে ফার্স্টে আগে আমাদের কি করতে হবে বলো তো, মোট ছাত্র সংখ্যা কত সেটা ধরে নিতে হবে, ওটাই তো মেন আনসারে জানতে চাইছে, তাই তো। তাহলে লিখবে ধরি মোট ছাত্র সংখ্যা কত, তাহলে একজন ধরি, যে কোনো একটা চলরাশি ধরলেই হবে। তারপর কি বলছে 60% ফুটবল খেলে, তাহলে কতজন ফুটবল খেলে সেইটা আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে। তাহলে 60% ফুটবল খেলে, অর্থাৎ তাহলে কি করবে, মোট যতজন ছাত্র এইটা ইন্টু 60%, 60% মানে আমরা জানি 60/100, তো সেটাই আমরা সরাসরি লিখে দেবো এত জন। তাহলে এটা কাটাকুটি হয়ে যাবে, 0 0 কাটছে, 6 আর 10 কাটবে 3, এটা হবে 5, তাহলে আর কাটাকুটি যাওয়ার মতো কিছু নেই। তাহলে কত হলো 3x/5 জন, তাহলে এতজন হচ্ছে কি ফুটবল খেলে। আচ্ছা, তাহলে বলছে ওই যদি ওই বিদ্যালয়ের 160 জন ক্রিকেট খেলে, আচ্ছা ক্রিকেট তাহলে কতজন খেলে সেটা তো এখনও আমরা পাইনি, তাহলে সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে আগে বের করি যে কতজন ক্রিকেট খেলে, তাহলে লিখি ক্রিকেট খেলে মোট ছাত্র কতজন, x জন, ফুটবল খেলে তার মধ্যে এই 3x/5 জন, তাহলে ক্রিকেট কতজন খেলে সেটা আমরা মোট ছাত্র থেকে এইটা মাইনাস করে দিলেই পেয়ে যাব, তাই তো, কারণ সবাই তো কিছু না কিছু একটা খেলে। তাহলে দেখি এটা কত আসে, এটা 5 থাকবে, এটা 5x - 3x, তাহলে আমাদের কত হবে, এটা হয়ে যাবে 2x/5 জন, এতজন তাহলে কি খেলে, ক্রিকেট খেলে। আর আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 160 জন ক্রিকেট খেলে, তাহলে আমরা এখানে একটা সমীকরণ অনায়াসেই তৈরি করে ফেলতে পারি। তাহলে লিখবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হবে, এই যে ক্রিকেট খেলে তো 2x/5 জন, তাহলে 2x/5 = 160, এটাও ক্রিকেট খেলোয়াড়ের সংখ্যা, এটাও হচ্ছে ক্রিকেট খেলুড়ের সংখ্যা, তো দুটোকে ওই কারণে আমরা ইকুয়াল করতে পারলাম। তাহলে এক্স আমরা এখান থেকে পেয়ে যাব কত হবে, 160 ইন্টু এটা উল্টে যাবে এই পারে এলে 5/2, দেখো 2 আর 160 কাটছে, এটা হয়ে যাবে 80, তাহলে 80 আর 5 গুণ করলে 5 × 40 আর 0, তাহলে আমরা কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এক্স কি, যেটা মোট ছাত্র সংখ্যা, তাহলে একটা আনসার আমরা কিন্তু পেয়ে গেলাম যে মোট ছাত্র সংখ্যা হচ্ছে এই 400 জন। আর একটা আনসার আমাদের থেকে জানতে চাইছে, সেটা হচ্ছে ফুটবল খেলোয়াড়ের সংখ্যা কত। আচ্ছা, ফুটবল কতজন খেলে সেটা আমরা আগেই বের করে ফেলেছি 3x/5, তাহলে এইখানে আমরা যদি এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে ফুটবল কতজন খেলে। তাহলে আমরা লিখবো এখানে ফুটবল খেলে এই যে 3x/5, তো এই এক্স এর জায়গাতেই এর মানটা বসিয়ে দেবো, এক্স এর মান হচ্ছে 400, এক্ষুনি আমরা পেলাম, এটাই বসিয়ে দেবো। তাহলে দেখো 5 আর 400 কাটে, এটা 5 × 40 0, তাহলে 80 আর 3 গুণ করলে হয়ে যাবে তোমাদের 240 জন। তাহলে আমরা দুটো আনসারই পেয়ে গেলাম, ওই বিদ্যালয়ের মোট ছাত্র হচ্ছে এই 400 জন আর ফুটবল খেলা হচ্ছে এই 240 জন। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবেই বুঝতে পারলে। আজকে লাস্ট অঙ্কটা কি বলেছে দেখো, একটি পরীক্ষায় রাম শ্যামের চেয়ে 9 নম্বর বেশি পেল। রামের নম্বর তাদের দুজনের প্রাপ্ত নম্বরের সমষ্টির 56%, তাহলে বলছে রাম ও শ্যাম আলাদাভাবে কত নম্বর পেয়েছিল। তো ভালো করে দেখো কি বলছে, একটা পরীক্ষায় রাম শ্যামের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে, মানে শ্যাম যা পেয়েছে রাম তার থেকে 9 নম্বর বেশি পেয়েছে। রামের নম্বর তাদের দুজনের প্রাপ্ত নম্বরের সমষ্টির 56%, মানে রাম আর শ্যাম পরীক্ষায় দুজনে মোট যা নাম্বার পেয়েছে, রাম ওই দুজনের মোট নাম্বারের আর কি 56% পেয়েছে। ওকে, তাহলে বলছে রাম আর শ্যাম আলাদা আলাদাভাবে কত নাম্বার পেয়েছিল। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ধরতে হবে একটা কিছু। তাহলে লিখবো ধরি, এখানে বলেছে রাম শ্যামের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে, তাহলে আমরা শ্যামের নাম্বারটাই ধরি ফার্স্টে। তাহলে লিখবো ধরি শ্যাম পেয়েছে x নম্বর, আর রাম তাহলে কত পেয়েছে বলো তো, রাম শ্যামের চেয়ে 9 নাম্বার বেশি পেয়েছে, বেশি মানে অবশ্যই যোগ হয়ে যাবে, তাহলে x + 9, রাম পেয়েছে x + 9 নাম্বার। তাহলে বলছে তারপর রামের নম্বর তাদের দুজনের প্রাপ্ত নম্বরের সমষ্টির 56%,
তাহলে দুজনের প্রাপ্ত নম্বরের সমষ্টি, তাহলে রাম আর শ্যাম যৌথভাবে কত নাম্বার পেয়েছে সেইটা আগে আমরা বের করে ফেলি। তাহলে লিখব রাম ও শ্যামের মোট নাম্বার। তাহলে এটা কত হবে বলো তো, এক্স প্লাস 9। তাহলে কত হলো, এটা হয়ে যাবে 2x প্লাস 9 নম্বর, মানে রাম আর শ্যাম দুজনে মিলে 2x প্লাস 9 পেয়েছে, 9 নাম্বার পেয়েছে। এটা কেন বের করলাম, কারণ আমাদের কোশ্চেনে বলেছে রামের নম্বর তাদের দুজনের প্রাপ্ত নম্বরের সমষ্টির 56%। এই যে দুজনের প্রাপ্ত নম্বরের সমষ্টির 56%, এই কারণে দুজনের মোট নাম্বারটা আমরা বের করে ফেললাম। এরপর আমরা কি করব, রামের নাম্বারটা বের করব এইখানে যে ক্যালকুলেশনটা রয়েছে সেইটা দিয়ে। তাহলে আমরা লিখব যে রামের প্রাপ্ত নম্বর কত হবে, তাহলে বলছে দুজনের এই যে মোট নাম্বার এর 56%, মানে 2x প্লাস 9 ইন্টু 56%, 56% মানে 56/100। দেখো এটা কাটাকুটি যাবে, 4 দিয়ে কেটে যাবে সরাসরি, 4 একে 4, 4 4 16, 4 দুগুণে 8, 4 5 20। তাহলে এখানে আর কিছু কাটাকুটি যাওয়ার মতো নেই, তাহলে দেখো আমাদের এটাই রেখে দিতে হবে, 14 ইন্টু 2x প্লাস 9 হোল ডিভাইডেড বাই 25। এইটা হচ্ছে রামের প্রাপ্ত নম্বর। আর ফার্স্টে আমরা কি ধরেছিলাম, রাম কত পেয়েছিল, x প্লাস 9 নাম্বার, তাহলে এটাও রামের প্রাপ্ত নম্বর, এটাও রামের প্রাপ্ত নম্বর। তাহলে এবার আমরা দুটোকে প্রশ্নানুসারে করে ইকুয়াল করতেই পারি। তাহলে লিখব প্রশ্নানুসারে, এই যে রাম ফার্স্টে কত পেয়েছিল যেটা আমরা ধরেছিলাম x প্লাস 9, আর ক্যালকুলেশনে যেটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে আমরা পেয়েছিলাম 14 ইন্টু 2x প্লাস 9 হোল ডিভাইডেড বাই 25। এবার 25টাকে এই পারে গুণ করে দাও, এটা কত হবে 25x প্লাস 25 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে তোমাদের গিয়ে 225। আর এটাও তাহলে গুণ করতে হবে, 14 দুগুণে 28x প্লাস 9 14 হয়ে যায় 126। তারপর এক্সগুলোকে বাঁ দিকে আনি, 25x মাইনাস 28x ইকুয়াল টু 126 মাইনাস 225। তাহলে এটা কত হবে বলো তো, এটা হয়ে যাবে এখন মাইনাস 3x, আর এইটা হয়ে যাবে গিয়ে তোমাদের মাইনাস 99। এটা মাইনাস মাইনাস কাটছে, 3x ইকুয়াল টু 99 যদি হয় তাহলে x ইকুয়াল টু কত হবে 99 ডিভাইডেড বাই 3। দেখো 3 আর এখানে কেটে যাচ্ছে, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 33। তাহলে আমাদের উত্তরে কী চাইছে, রাম ও শ্যাম আলাদাভাবে কত নম্বর পেয়েছিল। তাহলে এক্সটা কার নাম্বার হয়েছিল, শ্যামের নাম্বার, তাহলে শ্যামের নাম্বার আমরা পেয়ে গেছি। তাহলে এইবার আমরা এখান থেকে বের করব যে রামের নাম্বার তাহলে কত হবে বলো তো, এই যে x প্লাস 9 মানে শ্যাম পেয়েছে 33 প্লাস 9, 33 আর 9 করলে কত হবে, হয়ে যাবে 42। তাহলে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম, শ্যাম পেয়েছে 33 নাম্বার পরীক্ষায় আর রাম পেয়েছে 42 বা 42 নাম্বার। তাহলে দেখছো তো শতকরার অঙ্কগুলো আমরা কত সহজে আর অনায়াসেই করে ফেলতে পারছি। শুধু তোমাদের ভালো করে ফার্স্টে প্রশ্নটা স্টেপ বাই স্টেপ পড়তে হবে, তাহলেই তোমরা এক এক করে আর কি যেমন আর কি কোশ্চেনে মেনশন করা থাকবে ঠিক পরপর সেইভাবে করে অনায়াসেই সলভ করে ফেলতে পারবে। আর বাড়িতে তোমাদের তার জন্য কিন্তু এইগুলো প্রপারলি প্র্যাকটিস করাটাও ইম্পর্টেন্ট। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য নিয়ে আর মনোযোগ সহকারে ফলো করলে, তারা শতকরার এই দুটো অঙ্ক সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।